অফিসে জরুরি মিটিং আছে, 9:30টার মধ্যে পৌঁছাতে হবে। সকালে বাজারেও যায়নি রাহুল, অথচ ঘরে আলু ডিম ছাড়া আর কিছুই নেই। সমাপ্তিকে বলল আজকের দিনটা এই দিয়েই চালিয়ে নিতে। আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত নাকে মুখে গুজেই বাইকটা ঠিলে ঠিলে পথে বেরোতেই দেখল মেসোমশাই আসছেন উল্টো দিক থেকে, হাতে বাজারের ব্যাগ, হাঁটার ভঙ্গিতে ক্লান্তির ছাপ, আর সম্ভবত ব্যাগের ভারেই ঝুঁকে ঝুঁকে হাঁটছেন। চোখের সামনে বৃদ্ধকে এইভাবে দেখে চলে যেতে পারলেন না রাহুল। একে তো বাড়িওয়ালা, তার উপর বয়স্ক মানুষ। বাইকটা দাঁড় করিয়ে ছুটে গেল তার দিকে। ব্যাগটা আমাকে দিন মেসোমশাই। না না, এই তো আর কতটুকু, চলে যেতে পারবো। বৃদ্ধা হাসলেন। রাহুল মায়া লাগলো। বয়স্ক মানুষ, ঘামছেন দরদর করে। সে জোর করে ব্যাগটা হাতে তুলে নিল। হাতে নিতেই বুঝলেন ব্যাগটা বেশ ভারী। হাঁটতে হাঁটতে বলল, আপনি তো রিক্সা নিতে পারতেন মেসোমশাই। এটুকু তো রাস্তা, রিক্সা নিলে মিছিমিছি কত টাকা খরচ। সোমনাথ ম্লান হাসলেন। রাহুল জবাব দিল না। সে জানে স্বাধীনভাবে একটি টাকা পয়সাও খরচ করার অধিকার নেই মেসোমশাইয়ের। একটু হেসে বললেন, আজ এত বাজার করলেন যে, রাতে মেয়ে জামাই আসবে? বৃদ্ধার চোখে উজ্জ্বল হাসি। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়লেন রাহুল। যেমন সায়নদা তেমন তার দিদি। কি করে যে বৃদ্ধা এই ছেলেমেয়ের প্রতি এখনও এত মায়া ভালোবাসা পুষে রেখেছেন কে জানে। পিতা হওয়ার দায় বড্ড ওজনদার, কিছুতেই যেন কাঁধ থেকে নামানো যায় না। সন্তান অবহেলা করলেও না। অফিসের লাঞ্চ ব্রেকে তমালদার সাথে কথা বলতে গিয়ে প্রসঙ্গটা আবার উঠে এলো। দীর্ঘশ্বাস ফেলে তমালদা বলল, কিছু কিছু ছেলে মেয়ে এরকমই হয় রে, সারা জীবন মা বাবার কাছ থেকে শুধু বাগিয়ে নিতেই জানে। অবশ্য এই অধঃপতনের জন্য বাবা মাদের দায়ও কম নয়। ঠিকই বলেছেন তমলদা। মেসোমশাইকে দেখে সত্যিই অবাক হই। এমন অন্ধ স্নেহ সন্তানদের প্রতি। জানো, সায়নদা যে ব্যবসাটা দিয়েছে সেটার পুরোটাই মেসোমশাইয়ের টাকায়, অথচ এমন ভাব দেখায় যেন দুটো খেতে দিয়ে মা বাবাকে উদ্ধার করছে। সেটাই তো কথা। অথচ দেখ, মাথার ওপর যেই ছাদ, সেটাও তার বাবার দেওয়া। তমালদা হাসল। রাহুল চুপ করে রইল। মেসোমশাই এমন বোকা কেন? নাকি বাবা হওয়ার দায় এতটাই দুঃসহ, ছেলেমেয়েদের সব কিছু বিলিয়ে দেয় নিঃস্বার্থভাবে। ভাই বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা খুলেছে। মালনীতিও তখন মনে হলো বাবার থেকে টাকা নিয়ে বুটিক খুলবে। মেসোমশাই টাকা দিয়েও দিয়েছেন, এটুকু শুনেছিলেন মেসোমশাইয়ের থেকে। অথচ এখন ভাই বোন মা বাবার এটুকু গুরুত্ব দেয় না। এই ব্যাপারটা আবার ভাই বোনের মধ্যে মারাত্মক মিল। এমনিতেও ওদের ভাব কম নয়। নিজের সারা জীবনের সঞ্চয় সন্তানদের পেছনে ব্যয় করেছেন মেসোমশাই। এই বাড়িটা এখন তার একমাত্র সম্বল। অথচ সায়নদা নাকি ইদানিং বাড়িটার দিকেও নজর পড়েছে। মানে সব কিছু শেষ না করে সে থামবে না। কি প্রচণ্ড লোভ! তাকে থামাতে পারেনি একমাত্র মেসোমশাই, কিন্তু তিনি তা করবেন না। পিতা হওয়ার দায় তাকে পীড়িত করে সারাক্ষণ। সন্ধ্যার পর বাড়ি ফিরে ওপরতলা থেকে হইচইয়ের আওয়াজ কানে এলো। দোতলা বাড়িটার ওপরতলাটা পুরোটাই সায়নদার দখলে। নিচের তলায় এক অংশে মেসোমশাই থাকেন মাসিমাকে নিয়ে, অন্য অংশটা রাহুলের। এই বাড়ির একমাত্র ভাড়াটে ও। সমাপ্তি দরজা খুলে দিতে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ওপরে কি হয়েছে? কি আর হবে, সায়নদা নাকি ব্যবসাটা বড় করছে, তাই সেলিব্রেশন। সমাপ্তি মুখ ভার করে বলল, কি ব্যাপার, তুমি রেগে আছো কেন? আর বলো না, সায়নদা ওর কিছু বন্ধুবান্ধবদের ডেকেছে। খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন মাসিমা করছেন। দুপুর থেকে বুড়ো মানুষটা রান্নাঘরে। আমি শুধু বলতে গিয়েছিলাম, খাবার অর্ডার করলে আনলেই তো হতো। সায়নদার বউ চট করে বলে দিল, নিজের চরকায় তেল দাও। তোমার শ্বশুর শাশুড়িকে তো একবারও তোমাদের বাড়িতে দেখতে পাওয়া যায় না। নিজের মা বাবার কথা ভেবে মনে মনে হাসল রাহুল। মফস্বল শহরের বিশাল বাড়ির করেছেন বাবা, দাদা ওখানেই থাকেন। ওই বাড়ি ছেড়ে ছোট ছেলের এক চিলতে ভাড়া বাড়িতে তারা এসে থাকবেন কেন? তাছাড়া মাঝে মাঝে গিয়ে বাবা মাকে দেখে আসেন। এগুলো সায়নদারা জানেন, কিন্তু বুঝতে চান না কিছুতেই।
নিজেদের লেভেলে অন্যদের নামিয়ে না আনতে পারলে শান্তি হয় না। ছাড়ো তো ওদের কথা, চা করো, আমি বাথরুম থেকে ঘুরে আসি। চা খেতে খেতেও মনে মনে হাসছিল রাহুল। ওরা এতদিনের সায়নদার শত্রু হয়ে গেছে, নইলে আজকে সেলিব্রেশনে নিশ্চয়ই ডাক পড়তো। মানে অন্যায় দেখেও মুখ বুজে থাকতে হবে, প্রতিবাদ করতে গেলেই তুমিই শত্রু। হাসছো কেন একা একা? সমাপ্তি ভুরু কুচকে তাকিয়ে আছে। এমনি। রাহুল চায়ে চুমুক দিল। আচ্ছা বলো তো, সায়নদা আর মালিনীদির অত্যাচার কেন সহ্য করছে ওরা? দায়? মানে? মা বাবা হওয়ার দায়। সমাপ্তি চুপ করে গেল। হয়তো বুঝল মা বাবা হওয়ার দায় খুব সহজ নয়। কদিন বাদে অফিস থেকে ফিরতেই ঝলমলে হাসিতে দরজা খুলল সমাপ্তি। কি ব্যাপার, এত আনন্দ কিসের? ঘরে ঢুকে বলল রাহুল। আরে শুনলে তুমিও আনন্দে নাচবে? বলো কি? রাহুল এবার অবাক। আরে মেসোমশাই আজ সায়নদাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন। অ্যাঁ? রাহুল নিজের কানে বিশ্বাস করতে পারল না। হ্যাঁ গো, আজ সায়নদা খুব চেঁচামেচি করছিল বাড়িটার নাকি ওর নামে লিখে দিতেই হবে। মেসোমশাই পরিষ্কারভাবে বললেন এমনটা করা সম্ভব নয়। সায়নদা তখন মেসোমশাইকে বলল নিজেদের খাবার জোগাড় করে নিতে। সে নাকি আর বাবা মাকে খাওয়াতে পারবে না। তারপর তারপর রাহুল শ্বাস রুদ্ধ করে শুনছে। তারপরেই তো মেসোমশাই বললেন সায়নদাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। হারামজাদাটা কি বলল সেটা শুনে? খুব রেগে মেগে বলল কালকে নাকি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। যাক বাবা, গেলেই বাঁচি। রাহুল স্বস্তির শ্বাস ছাড়ল। বেশ কিছুদিন পর এক ছুটির দিনে একটু বেলা করে বাজারে গিয়েছিল রাহুল। বাজার তখন ভাঙার পথে। 1 কিলো বোয়াল মাছ আর গোটা মুরগি কাটিয়ে বাজার থেকে বের হতে গিয়ে থমকে গেল। সোমনাথবাবু উবু হয়ে বসে সবজি বাছাই করছেন। রাহুল অবাক চোখে দেখল নেতানো লোটে শাকের আঁটি, শুকনো শুকনো পটল, সজনের ডাঁটা আর কিছু উচ্ছে নিয়েছেন মেসোমশাই। উচ্ছেগুলো অর্ধেকটাই পেকে গেছে। ব্যাগটাও নিয়ে উঠে দাঁড়াতে গিয়ে রাহুলের ওপর নজর পড়তেই চমকে গেছেন মিথ্যা। তারপরে অবশ্য হেসে ফেলেছেন। সাশ্রয় করছি। রাহুল কথা বলতে পারল না। জানে সায়ন দ্বারা অন্য কোথাও সংসার পেতেছে। মালিনী দিয়েও একবারও খোঁজ নেয় না বাবা মার। সাহায্য করা তো দূরে থাক। রাহুলের মুখ দেখে বৃদ্ধা বললেন, তুমি আবার মন খারাপ করছো নাকি? আরে এমন অবস্থা চিরকাল থাকবে না। ওপরতলাটা খুব শিগগিরই ভাড়া দেবো আমি। সায়নরা তো থাকে না। খুব ভালো হবে তাহলে। রাহুল হাসলো এতক্ষণে। ও বেটাকে বের করে দিয়ে কি আমি খুব ভুল করেছি? একটু যেন দ্বিধাদ্বন্দ্বের ছায়া মেসোমশাইয়ের চোখে। একটুও না, একদম ঠিক করেছেন আপনি। রাহুল ব্যস্ত হয়ে বলল। উজ্জ্বল হাসলেন সোমনাথবাবু। তারপর হাঁটতে শুরু করলেন বাড়ির দিকে। রাহুলও চলল সঙ্গে সঙ্গে। খেয়াল করলো মেসোমশাই ঝুঁকে ঝুঁকে হাঁটছেন না। বাজারের ব্যাগটা আজ হালকা, আর একটা ভারও নেমে গেছে কাঁধ থেকে। বাবা হওয়ার দুঃসহ দায় থেকে মুক্ত হয়েছে তারা অবশেষে। নমস্কার। এতক্ষণ গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ছোট ছোট গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।